দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং আরো একবার আপনাদের জন্য আপনাদের প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। প্রবলেম নিয়ে আলোচনা অনেকেই করতে পারে, এই সমস্যা ওই সমস্যা নিয়ে অনেকেই কথা বলতে পারে, কিন্তু সমাধানটা কজন দিতে পারে? জীবনে অনেক বড় বড় সমস্যা তো আমাদের আসে, কিন্তু সেই সমস্যা একজন উপযুক্ত বন্ধুই আপনাকে সমস্যা মুক্ত হওয়ার উপায়টা কিন্তু দেখাতে পারে। ঠিক একই রকম ভাবে যখন আপনি কোনো একটি প্রবলেম মারাত্মক রকম ভাবে জড়িয়ে গিয়েছেন, সেটা শারীরিক সমস্যা, যে সমস্যা থেকে আপনার বের হওয়া উচিত, বা আপনার প্রিয়জনকে আপনি বের করার একটা প্রচন্ড চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই কোনো উপায় দেখতে পাচ্ছেন না, হসপিটালে যাচ্ছেন, নার্সিং হোমে যাচ্ছেন, ডাক্তারবাবুরা যে মেডিসিন বলছেন সেই মেডিসিন তাকে দিচ্ছেন, ইনজেকশনের পরামর্শ দিচ্ছেন, সেটাও পর্যন্ত আপনি করছেন, কিন্তু তারপরও মনে হচ্ছে কোথাও মনের মতন রেজাল্ট পাচ্ছেন না। দীর্ঘদিন মেডিসিন খাওয়ার পর আপনাকে উপদেশ দেওয়া হচ্ছে কাজ যতক্ষণ হচ্ছে না তাহলে অপারেশনটা করেই ফেলুন। তখন আপনার মনের অবস্থা কি হয়? একটা টেনশন আপনার মধ্যে কাজ করতে শুরু করে, বুকের ভেতরে একটা ধুকপুকানি কাজ করতে শুরু করে যে অপারেশনের পরে অনেকেই তো ভালো হয়নি, এরকম খবর তো অনেক শুনেছি, আমার কাছের মানুষটিকে কি সেই অপারেশনের জন্য আমি রাজি হয়ে যাব? ঠিক তখনই কিন্তু আপনার জন্য একটা উত্তর থাকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে হাজারো মানুষ কিন্তু সাইড এফেক্ট বিহীন রিপোর্ট বেস একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে অপারেশন ছাড়া সম্পূর্ণভাবে নিজেদেরকে ভালো করেছেন। এটা কোনো গল্প কথা না, এটা প্রমাণিত সত্য। এই প্রমাণ আপনারা, কারণ আপনি বা আপনার পরিচিত বহু মানুষ কিন্তু পৌঁছে গিয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, এবং আপনারা জানেন যে কথাটা আমি আজকে বলছি সেটা সম্পূর্ণভাবে সত্য কথা। তো চলুন আজকে এই সত্য কথাগুলো নিয়ে আরো একবার আপনাদের জন্য আলোচনা করব। যদি তিতি বিরক্ত হয়েছেন আপনি আপনার প্যাথিতে আপনার চিকিৎসককে নিয়ে, তাহলে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকরা এবং এখানকার মেডিসিন মিরাকলি আপনার জন্য কাজ করতে পারে। তাই আজকে আরো একবার আলোচনা করব আপনাদের জন্য। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং পাশাপাশি ডক্টর ভাদুরী, আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে তো আমাদের ইচ্ছে করে, কিন্তু সংক্ষিপ্ত সময় সব বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রচুর চেম্বার, সেই চেম্বারে সব থেকে বেশি যে ভিড়টা দেখা যায় তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ থাকে সুগার, তারপর একটা বড় পার্সেন্টেজ থাকে অস্থির বিভিন্ন সমস্যা। তো আজকে আমরা ভাবলাম যে একটু অস্থির সমস্যা নিয়ে আলোচনা করি। মূলত অস্থির ঠিক কি কি ধরনের সমস্যা নিয়ে এনবিপি তে মানুষের ভিড় থাকে? দেখুন, সবচেয়ে কমন যে জিনিসটা নিয়ে লোকেরা বা পেশেন্টরা আসেন এনবিতে, ব্যথার যে প্রবলেম বা হাড়ের যে প্রবলেম আমরা যেটা বলি, সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিসের প্রবলেম। এটা খুব কমন দেখা যায় যে বেশিরভাগ মাঝ বয়সী থেকে একটু বেশি বয়সের মহিলা এবং পুরুষ ওনারা আসেন, কিন্তু হাঁটুর যে ব্যথা আমরা যেটা দেখতে পাই যে হাঁটুর ব্যথা নিয়ে, এবং সেটা ডায়াগনোসিস বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অস্টিও আর্থারাইটিসের সমস্যা নিয়ে ওনারা আসছেন। একদম, অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেম একটা বড় প্রবলেম, এবং সেই নিয়ে কিন্তু প্রচুর মানুষের সমস্যা রয়েছে। যেখানে প্রচুর মানুষের সমস্যা রয়েছে, তাহলে প্রচুর আলোচনা কেন থাকবে না? আমরা তাই বারবার কিন্তু এই রোগটিকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তবে ডক্টর ভাদুরী, প্রথমে আমি একটু জানতে চাইবো, যাদের অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে বা হাঁটুর প্রবলেম হচ্ছে, সিমটমটা কি থাকছে? মানে কি করে তারা প্রথমেই একটা আন্দাজ করবে যে আমার এই প্রবলেমটা অস্টিওআর্থ্রাইটিস না, তো তাহলে একজন ডক্টরের সঙ্গে কনসাল্ট করবো? শুরুতেই দেখুন, আমাদের কি হয়, হাঁটুতে ব্যথা দিয়ে সাধারণত শুরু হয়, যে অল্প অল্প ব্যথা, হাঁটা চলা যদি একটু কেউ বেশি করে ফেলছে সেখানে ব্যথা হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে গেলে ব্যথা হচ্ছে, এবং দেখা যাচ্ছে ঘুম থেকে ওঠার পর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্টটা স্টিফ হয়ে আসছে। এই কন্ডিশনগুলো দেখা যায় তখনই কিন্তু মোটামুটি ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করা উচিত, কারণ এর পরের যে অ্যাডভান্স যখনই হবে তখন কিন্তু আরো সমস্যা হয়ে যাবে, যেগুলোতে দেখতে পারবে যে এই যে আর্থারাইটিস, এই আইটিস কথা যেখানেই থাকে না, সেই জায়গাগুলোর মধ্যে, সেই রোগগুলোর মধ্যে দেখা যাবে কি ফোলা ভাব থাকে। ঠিক আছে, যদি হাঁটুর মধ্যে হয় তাহলে দেখা যাবে হাঁটুটা ফুলেছে, সেখানে দেখা যাবে হিট তৈরি হয়, হিট জেনারেট হয়, গরম লাগবে, সেখানে যদি ফিল করা যায় দেখা যাবে যে গরম লাগছে, দেখা যাবে সেখানে একটু লাল ভাব হয়েছে। এই প্রবলেমগুলো কিন্তু দেখা যায় যখন দেখা যায় কোনো একটা জয়েন্টে মানে আইটিস কথাটা অ্যাড হয়েছে কোনো ব্যথার সাথে সাথে। ঠিক আছে, ইনফ্লেমেশন থাকবে, ফোলা ভাব, এই সবগুলো কিন্তু থাকবে। তখন কিন্তু জিনিসটা অলরেডি কিন্তু অ্যাডভান্স হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যদি তার সেই সময় ডাক্তারবাবুদের কাছে যাওয়া হচ্ছে, ডাক্তারবাবুরা কোনো টেস্ট করতে দিচ্ছে, দেখা যাচ্ছে সেখানে আর্থারাইটিস কিন্তু হয়ে গেছে। এই জায়গাটা যখন চলে আসে কারো কন্ডিশন,
তার জন্যই আমি শুরুতেই যখন বললাম যেটা বললাম যে হাঁটতে গেলে একটু ব্যথা লাগছে, সিঁড়ি দিয়ে উঠতে গেলে ব্যথা লাগছে, বা ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে জায়গাটা একটু স্টিফ লাগছে, মানে একটু হাঁটাচলা করলে তারপরে ঠিক হচ্ছে, এই সময়গুলোর কিন্তু আমাদের একটা ওয়ার্নিং যে এখনই কিন্তু ডাক্তারবাবুদের দেখানো উচিত। তাহলে কি হবে, পরের যে সমস্যাগুলো চট করে কিন্তু আর আসতে পারবে না এবং আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। একদম। তবে আমরা প্রত্যেকেই জানি বয়স যখন আমাদের হবে তখন বিভিন্ন ধরনের সমস্যা তো আমাদের আসবে, এটা আমাদের মেনে নিতে হবে। কারণ বয়স তো শুধু আমাদের হয় না, বয়স আমাদের অস্থি, আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অর্গান প্রত্যেকের হয়, ফলে তারা প্রত্যেকে দুর্বল হবে। কিন্তু কেন এত অল্প বয়সে সমস্যা আসছে, অস্থির সমস্যা, তার জন্য আমরা এখন ফোন পাচ্ছি 22, 24, 30, 35 এই কোঠার মানুষদের। বয়স্কদের তো আছে, এত অল্প বয়সে এত তাড়াতাড়ি কেন আপনার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, কাঁধে ব্যথা, হাতে ব্যথা শুরু হয়ে যাচ্ছে? এর জন্য নির্দিষ্ট কি কোনো কারণ রয়েছে? অবশ্যই সেই কারণটা ডক্টর ভাদুরী থেকে জেনে নেবো যে ঠিক কি কারণে, কি ভুলে বা কি এমন কাজ করে ফেলছি যার জন্য এত তাড়াতাড়ি আমাদের প্রবলেমটা ফেস করতে হচ্ছে। দেখুন, আজকাল অল্প বয়সেই কেন ব্যথাগুলো শুরু হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে লাইফস্টাইল একটা সমস্যা বলে আমরা ওটাকে ধরে নিই, লাইফস্টাইল ডিসঅর্ডার। আজকাল বেশিরভাগই যারা ধরুন কাজ চাকরি বাকরি করছে বা ব্যবসা করছে, তাদের কিন্তু মুভমেন্ট কমে গেছে, মানে তারা কিন্তু একটা চেয়ারে বসে লাইফ লিড করে আজকাল। ঘন্টার পর ঘন্টা কাজ করছে, সেটা চেয়ারে বসেই কিন্তু করতে হচ্ছে, দেখা যাচ্ছে সেখানে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে গেছে। তার ফলে কি হচ্ছে, চেয়ারে বসে একইভাবে অনেকক্ষণ ধরে করলে সেখানে দেখা যাচ্ছে দিনের পর দিন করতে করতে কোমরের মধ্যে, ঘাড়ের মধ্যে কিন্তু একটা স্টিফনেস আসছে, ব্যথা হচ্ছে সেই জায়গা সেখানে, এবং দিনের পর দিন কোনো ব্যায়াম না করা বা কোনো মানে কায়িক পরিশ্রম না করার ফলে কি হচ্ছে, মাংসপেশিগুলো কিন্তু দুর্বল হয়ে যায়, এবং মাংসপেশি যখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু এই হাড়গুলো কিন্তু মানে মানে ঠিকভাবে থাকতে পারে না, তখন তার উপরে কিন্তু চাপ পড়ে, এবং দেখা গেল যে যখনই হাড়ের উপর বেশি চাপ পড়ছে তখন কিন্তু এই ব্যথাগুলো বাড়ছে। অনেকের ক্ষেত্রে আবার এমনও দেখা যায় যে অতিরিক্ত কম্পিউটার ইউজ করছে, ঠিক আছে, তো করতে করতে কি হচ্ছে যে এই টাইপ করছে দিনের পর দিন বেশিক্ষণ, সেখানেও কিন্তু হাড়ের যে জয়েন্টগুলো আঙুলের মধ্যে সেখানেও ব্যথা চলে আসে। অনেকের একটা রোগ হয় কার্পেল টানেল সিনড্রোম, কার্পেলস যে আমাদের আঙ্গুলগুলো সেটা টানেলের মতো হয়ে যায়, এরকম। এটা হচ্ছে কম্পিউটার অতিরিক্ত ব্যবহার করতে করতে হয়, কার্পেল টানেল সিনড্রোম বলে ওটাকে। এই প্রবলেমগুলোও কিন্তু দেখা যায় অনেক মানুষের মধ্যে যারা অতিরিক্তভাবে কিন্তু কম্পিউটার ইউজ করছে। বেশি আজকাল মোবাইল ইউজ করা, এটা একটা কিন্তু এই লাইফস্টাইলের জন্যই হচ্ছে, যে বেশি মোবাইল ইউজ করছে। কি করি আমরা যখন মোবাইল করি, তখন কিন্তু আমরা মাথাটা নামিয়ে, ঘাড়টা নামিয়ে রাখি, মানে নিচের দিকে করে রাখি, কিন্তু আমাদের নিয়ম বলে বা আমাদের যে বডির গঠন সেই অনুযায়ী কিন্তু আমাদের ঘাড় সোজা থাকা উচিত, ঠিক আছে, কিন্তু সেটা যখন দিনের পর দিন আমরা বেঁকিয়ে রাখছি তখন সেই জায়গায় কিন্তু ঘাড়ের মধ্যে ব্যথার সৃষ্টি হচ্ছে, এবং এটা হ্যাবিট হতে 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 দেখা যাচ্ছে মাসেলের মধ্যে স্প্রেন আসছে, ব্যথা হচ্ছে, মাসেল কমজোরি হচ্ছে, মাসেলের শক্তি কমছে, এবং আলটিমেটলি দেখা যায় যে মানে কিছু কিছু সময় সেখানে অল্প বয়সে স্পন্ডিলাইটিসের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে, বা নেক পেন, লো ব্যাক পেন, এগুলো কিন্তু চলে আসে। একদম। চাপ এখন আমাদের কাজের প্রচুর পরিমাণে, কিন্তু সেই কাজের চাপে আপনি চাপ বাড়াচ্ছেন না তো আপনার অস্থির উপরে, সেটাও কিন্তু ভাবার প্রয়োজনীয়তা রয়েছে। আপনার প্রত্যেক দিনের অভ্যাস আপনার অস্থিকে ক্লান্ত করে দিচ্ছে না তো, ভাবার প্রয়োজনীয়তা রয়েছে। যদি সত্যি আপনার এরকম লাইফস্টাইল হয় তাহলে আপনি কি করবেন? বলবেন কাজ ছেড়ে দেবো আপনাদের কথা শুনে? একদম না, কাজ কেন আপনি ছাড়বেন? তবে আপনার একটু কিছু মুভমেন্টের পরিবর্তন দরকার, একটা খুব ভালো কাউন্সেলিং এর দরকার, ডাক্তার বাবুদের কাছে এসে একটা পরামর্শের দরকার। ঠিক এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে বন্ধু আছেন, কথা বলবো। কে আছেন বলুন। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি নদিয়া ডিস্ট্রিক্ট তাহিরপুর থেকে বলছিলাম। তাহিরপুর থেকে বলছেন, বলুন কি প্রবলেম, বয়স কত? অ্যাকচুয়ালি আমার বয়স 29। 29, কি প্রবলেম? হ্যাঁ, শুভ চক্রবর্তী বলছিলাম। বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার 3 দিন ধরে না ঘাড়ে প্রচন্ড পরিমাণে লেফট সাইডে পর্যন্ত ব্যথা, অ্যাকচুয়ালি আমার ধরলে পর্যন্ত ব্যথা করছে। আপনার কদিন ধরে হচ্ছে? 3 দিন? 3 দিন ধরে ম্যাক্সিমাম। মানে 3 দিন ধরে ব্যথা হচ্ছে, এবার ঘাড়ের একটা সাইড দিয়ে হচ্ছে। আপনি কি এর মধ্যে মানে কোনো বেকায়দা ভাবে ঘুমিয়ে পড়েছিলেন? এটা কোথাও বেকায়দা হয়নি, আমি ঘুমিয়ে উঠে রেখে অ্যাকচুয়ালি এখন হয়ে গেছে। আগে অ্যাকচুয়ালি তখন ঘুমিয়ে উঠে হতো, এটা একদিনের মধ্যে কমে যেত, মানে ব্যথা করতে অতিরিক্ত কয়েকদিন কমে যেত। এটা দেখছি অন দ্য স্পট ব্যথা, মানে তখন নিঃশ্বাস ধরছি ব্যথাটা, মানে হাড়ি থেকে পর্যন্ত ব্যথা, হাড়ি মানে যেটা জায়গাটা। কোন জায়গাটা বললেন?
হাড়ের যে সাইডে স্যার, মানে একদম ঘাড়ের পিছন হাড়ের? সাইডে, একদম আচ্ছা। হাড়ের পিছন সাইডে, মাথার পিছনে। আচ্ছা, আগে হয়েছিল তখন সেরে গেছিল, 1-2 দিনে সেরে যাচ্ছিল, এখন কিন্তু এটা এটা রয়ে যাচ্ছে। ব্যথা, মানে খাওয়াতে ঘোরাতে প্রবলেম হয় না কোনোভাবে, কিন্তু বা ধরলে একটু ব্যথা। হুম, ঠিক আছে, আপনি Okay. শুনতে থাকুন। হুম। দেখুন, আপনার এটা এখন আগেও 1-2 বার হয়েছে, তার মানে কোনো একটা কারণে এটা শুরু হয়েছে, ঠিক আছে। আপনার বয়স বেশি নয়, সেক্ষেত্রে ওনার বয়সটা কত বলুন? 29 29, এমন কিছুই বয়স নয়। এই টাইমে ইরোশন হওয়ার কথা না, বা হাড় ক্ষয়ে যাওয়ার কথা না, ঠিক আছে। আপনার যে লাইফস্টাইল, তার থেকে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। তখন কোনো কারণে স্টিফ হয়েছে, এবার এটা কিন্তু আবার রিপিট হচ্ছে। এখন কিন্তু আপনার ডাক্তারবাবুদের দেখাতে হবে। শুধু ওভার টেলিফোন আপনাকে আমি বলে দিলাম যে আপনার বালিশটা নিচু করে শোন, ঘাড়ের নিচে একটা টাওয়েল দিয়ে শোন, চাপ দেবেন না, যে সাইডটা ব্যথা হচ্ছে একটু গরম সেক দিন, এটা সাফিসিয়েন্ট না। এটাই যদি কমে যেত, আপনি নিজেই হয়তো এগুলো ট্রাই করেছেন, স্বাভাবিকভাবে এটা সবাই ট্রাই করে, এগুলোতে এটা সারার নয়। বা এটা কেন হচ্ছে তার কারণটা কিন্তু খুঁজে বার করতে হবে, যে অল্প বয়সেই আপনার এটা হচ্ছে। প্রথম কথা, আর আপনার কোনো প্রবলেম নেই বা অন্য বেকায়দা ভাবে ঘুমোনো নেই, আপনি যেটা বলছেন। অনেক সময় হয় মাসেলের উপরে স্প্রেন আসে, একটা চাপ আসে, যদি বেকায়দা আমরা শুয়ে পড়ি তখন যেন ঘাড়টা ঘোরানো যায় না। কিন্তু আপনার যেটা হচ্ছে, আগেও একবার হয়েছে, এখন আবার হলো, কিন্তু বলছেন যে বেকায়দায় ঘুমোনি, তাহলে এখানে চান্সেস আছে যে আপনার স্টিফনেস আসছে, আপনার হাড়ের মধ্যে স্টিফনেস আসছে, ঠিক আছে। এই স্টিফনেসটাকে কিন্তু কাটিয়ে উঠতে হবে। আয়ুর্বেদাতে কিন্তু তার ট্রিটমেন্ট আছে, যে ট্রিটমেন্টটা করলে আপনার এই সমস্যাটা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন। এবার কতটা মারাত্মক হয়েছে, খুব হালকা হয়েছে প্রবলেমটা না খুব মানে সিভিয়ার হয়েছে প্রবলেমটা, এটার জন্য কিন্তু ডাক্তারবাবুদের সাথে আপনার কিন্তু কনসালটেশন প্রয়োজন। আপনি এনবিপি তে তাহলে আপনার নিয়ারেস্ট কোথায় আছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, সেখানে গিয়ে দেখান। ওনারা হয়তো আপনাকে কিছু ট্রিটমেন্ট সাজেস্ট করবে, তার সাথে কিছু হয়তো পরীক্ষা নিরীক্ষাও করতে বলতে পারে। যেটাই হোক, ওনারা যেভাবে বলবে সেটা যখন আপনি করবেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, আবার রিয়াকার হবে না, মানে বারে বারে আবার ফিরে আসবে না প্রবলেমটা, ঠিক আছে। কিন্তু এখন যদি না করেন, এই যে আপনার 2-3 বার হয়ে গেল, এর পরের বার দেখা যাবে যে আরো সিভিয়ার হয়ে আসছে, আরো মারাত্মক ভাবে কিন্তু প্রবলেমটা আসছে। আর একটা টাইমে গিয়ে এমন হয়, তখন কিন্তু দেখা যায় যে কাজকর্ম সবকিছুরই কিন্তু মানে মানে বাধা আসে। যে কোনো কিছু কাজ করতে গেলে তখন দেখবেন যে আপনি ঠিক মতো করতে পারছেন না, বা আপনার দেখা যাচ্ছে বেড রেস্টই নিতে হচ্ছে, ঠিক আছে। তার জন্য এটা ফেলে রাখবেন না। এখন ছোট লাগলেও জিনিসটা কিন্তু ভবিষ্যতে বড় আকার নিতে পারে। হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। একদম। তবে এখান থেকে ডক্টর ভাদুরী একটা প্রশ্ন করব, যে এই মানুষটির বা এই ছেলেটির মাত্র কিছুদিন ধরে সমস্যাটা হচ্ছে, কিন্তু ও এখনো কোনো চিকিৎসকের পরামর্শ নেয়নি। যখন কেউ মনে করছে যে আমার একটা অস্থির সমস্যা শুরু হচ্ছে, আমাকে চিকিৎসকের কাছে যেতে হবে, কোন অন্য প্যাথি নির্বাচন না করে কেন তারা এনবিপি কে নির্বাচন করবে, কেন তারা আয়ুর্বেদকে নির্বাচন করবে, কেন তারা আপনাদের ভরসা করবে? কিছু তো একটা এক্সট্রা কারণ থাকা দরকার, আমি ঠিক সেটা একটু জানতে চাইবো। দেখুন, এইটা সাধারণভাবে দেখা যায়, মানে পেশেন্টরা কি করে, ধরুন ব্যথা হচ্ছে, ব্যথাটা সহ্য করতে পারছে না, সেখানে একটা ব্যথার ওষুধ খেয়ে নিল। তাহলে কি হলো, ব্যথাটা কি, ব্যথার ওষুধগুলো কাজ এমন করে যে আমাদের যে নার্ভাস সিস্টেমটা, নার্ভগুলো, আমাদের ব্রেন যে আছে, ব্রেনের মধ্যে সেটা ফিলিংসটা আসতে দেয় না, যে ব্যথার বোধটা আসতে দেয় না, ঠিক আছে। তো তার জন্যই আমরা কিন্তু কোনো ব্যথার ওষুধ খেলে বুঝতে পারি না যে আমাদের ব্যথা হয়েছে, এটা হচ্ছে প্রথম কথা। এবার যখন ওষুধটার কাজ শেষ হয়ে যাবে, ব্যথাটা আবার আসবে, আবার ওষুধটা খেতে হবে। তাহলে কি হচ্ছে, আমার জিনিসটা কিন্তু সেরে যাচ্ছে না, ওটাকে আমি চাপা দিয়ে রাখছি যাতে আমি ব্যথাটা ফিল না করি, আমার কষ্টটা না হয়। কিন্তু ভেতরে ভেতরে কিন্তু দিনের পর দিন এই রোগটা বা এই সমস্যাটা কিন্তু বাড়তে থাকবে, এটা হচ্ছে একটা। আবার ধরুন ব্যথার সাথে সাথে কারো দেখা যাচ্ছে মাসেলটা স্টিফ হয়ে আছে, তাহলে মাসেল স্টিফনেস, মাসেল রিল্যাক্সেন্ট কিছু ওষুধ আছে যেটা মাসেলটাকে রিল্যাক্স করে দেয়। এই যে শক্ত হয়ে আছে, টাইট হয়ে আছে, ঘাড় নাড়াতে অসুবিধা হচ্ছে, তখন না ঘাড় নাড়ালে ব্যথা হচ্ছে, এবার রিল্যাক্স করিয়ে দিল, তাহলে কি হলো, আপনার ঘাড়টা নর্মাল ভাবে মুভমেন্ট করছে। কিন্তু ওটা কিন্তু টেম্পোরারি। আবার যদি ওই প্রবলেমটা আবার কোনোদিন ওই সিচুয়েশনটা তৈরি হয়, আবার কিন্তু আবার মাসেল স্টিফ হতে পারে, আবার কিন্তু ঘাড়ে ব্যথা আসতে পারে। এনবিপি তে এলে লাভটা কি, এনবিপি একটা আয়ুর্বেদিক ব্র্যান্ড, বড় আয়ুর্বেদা ব্র্যান্ড, এবং আয়ুর্বেদ ট্রিটমেন্ট এমন যেটাকে কিন্তু গোড়া থেকে, যেটার মাধ্যমে কিন্তু আপনি রোগটাকে গোড়া থেকে সারাতে পারবেন। যে কোনো রোগ যদি আপনি সঠিক টাইমে
আয়ুর্বেদাতে অ্যাপ্রোচ করেন, দেখবেন যে তার কিন্তু সঠিক ফল পেয়েছেন এবং আপনি সুস্থ হয়ে যাবেন, পুরোপুরিভাবে সুস্থ হতে পারে আয়ুর্বেদার মাধ্যমে। এবং তার জন্যই আমরা সবসময় বলি যে আজকে প্রোগ্রাম দেখছেন, আজকে আপনার মনে হয়েছে যে এই প্রবলেমটা নিয়ে একটু শোনা উচিত, আলোচনাটায় কি বলছে, কালকেই কিন্তু আপনি নিয়ারেস্ট কোথায় আছে আপনার সেটা কিন্তু আপনি সেখানে গিয়ে দেখিয়ে নিন। এটা দেখালে লাভ আপনার হবে দুটো, একটা হচ্ছে যে প্রবলেমটা অলরেডি চলছে সেটা থেমে যাবে, আর বাড়তে পারবে না, এবং সেখান থেকে ব্যাক করে আস্তে আস্তে কিন্তু আপনার জিনিসটাকে আপনি সারিয়ে নিতে পারবেন। এটা একটা গেল। আরেকটা লাভ হচ্ছে আয়ুর্বেদাতে দেখালে আপনার সেই রোগটার জন্য সারা জীবন ধরে ওষুধ খেয়ে যেতে হবে না, এবং তা এইখান থেকে যে চিকিৎসা হবে, যার মেডিসিন হবে দেবেন, সেখানে কিন্তু কোনো সাইড এফেক্ট থাকবে না, নেগেটিভ এফেক্ট কিছু থাকবে না, যার ফলে কিনা কি দেখা যায় যে কিছু ওষুধ খেলে সাথে সাথে আবার নতুন রোগের সৃষ্টি হয়, এখানে কিন্তু তা হবে না। তার জন্যই আমরা সবসময় বলি আপনারা আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপিতে আসুন। এনবিপিতে এলেই আপনারা বুঝতে পারবেন যে এখানের পরিবেশ, এখানে ডাক্তারবাবুদের সাথে কথাবার্তা এবং তাদের কাউন্সিলিং, পেশেন্টকে যে কাউন্সিলিং করে, পরামর্শ দেয়, পেশেন্টের সব ব্যাপারগুলো শুনে যে তাদেরকে একটা কি বলবো সাজেশন দেয় সেগুলো, এবং তার সাথে সাথে যে চিকিৎসা পদ্ধতিগুলো এতটাই আপনাকে স্যাটিসফাই করবে যে আপনি কিন্তু বাধ্য হয়ে যাবেন যে হ্যাঁ, আমি আমার নিজের ব্যাপার ছাড়াও যদি কারো প্রবলেম থাকে তাকে কিন্তু এখানেই রেফার করব। একদম। পাশাপাশি স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার। অনুষ্ঠান শুনতে শুনতে বা ডাক্তারবাবুর কথা মনোযোগ সহকারে বুঝতে বুঝতে আপনি কিন্তু নাম্বারগুলো মিস করে গেলে চলবে না। সমস্যা কিন্তু আপনার, সমাধানের পথটা আপনাকেই কিন্তু খুঁজে বের করতে হবে। হেল্প করতে পারে এনবিপি চিকিৎসকেরা, সব সময় আপনার পাশে রয়েছে। তাই বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বার 9147379394 বা 96। আরেকবার রিপিট করব, 9147379394 বা 96। এই দুটি নাম্বার কিন্তু মোবাইলে সেভ করুন, কথা বলুন, অভিজ্ঞ চিকিৎসকদের সাথে কিভাবে যোগাযোগ করবেন জানুন, কাছাকাছি চেম্বার সম্পর্কে বুঝে নিন, টাইমিংটা বুঝে নিন, এবং যে সমস্ত রিপোর্ট আপনার রিসেন্ট করা হয়েছে সেগুলো নিয়ে চটপট চলে আসুন। আমি অবশ্যই অ্যাড্রেসের কথায় যাবো, তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার ডাক্তারবাবু। কে বলছেন? আমি দমদম থেকে আদিত্য নস্কর বলছি। আচ্ছা, বয়স কত? আমার মায়ের সম্বন্ধে জানো। মায়ের বয়স কত? 54। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে মায়ের? অ্যাকচুয়ালি আমার মা 2-3 মাস আগে ওয়াশরুমে পড়ে গিয়েছিল। আচ্ছা। এর জন্য কোমরে লেগেছিল। তা লাগার পরে ডাক্তারবাবুকে দেখানো হয়েছিল, ডাক্তারবাবু ওষুধ দিয়েছিল, সেগুলো করেছিল। মানে কিছুদিন হয়েছিল ওষুধটা, মানে যন্ত্রণাটা কমে গেছিল। হালি কদিন হচ্ছে ওই যন্ত্রণাটা আবার বাড়ছে, ওষুধ খাচ্ছে কিন্তু তবু যন্ত্রণাটা কমছে না। আচ্ছা, ওটা কি কোনো এক্সরে করা হয়েছিল সেই সময়? হ্যাঁ হ্যাঁ করেছিল। এক্সরে রিপোর্টে কি এসছে? রিপোর্টে তেমন কিছু আসেনি, ডাক্তার বলেছিল তেমন বেশি কিছু হয়নি, ওষুধ খাওয়ার এতে একটু এমটা বলে সেরে যায় বলেছিল। আচ্ছা, এরপরেও আচ্ছা, মানে কোনো ক্র্যাক বা ভেঙে যাওয়া ওরকম কিছু হয়নি? না না না, ওরকম কিছু হয়নি। হয়তো আঘাত পেয়েছে, যে সফট টিস্যু ইনজুরি যেটা বলি সেটা হয়তো হয়েছে, মাংসপেশির উপর বলেছিল। আচ্ছা, কিন্তু যন্ত্রণাটা কমে গেছিল, কিন্তু এবার কোন যন্ত্রণাটা বাড়ছে, ওষুধ খাওয়ার পরেও মানে যন্ত্রণাটা কমছে না আর। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, অনেক সময় কি হয়, সফট টিস্যু ইনজুরি বলা হয়, যে মানে কি আমাদের যে লিগামেন্টস আছে বা ধরুন আমাদের যে কার্টিলেজ আছে, তারপরে মাসেলস আছে, এগুলো হচ্ছে সফট টিস্যু, ঠিক আছে। আর বোনটা হার্ড টিস্যু আমি বলবো। তো সেই হিসাবে এই হয়তো হাড়টা ভাঙেনি, কিন্তু সফট টিস্যুর ওপরে চাপ পড়েছে, সেখানে কিন্তু একটা ধাক্কা, এই যে পড়ে গেলে থ্রাশ একটা কিন্তু ভালো ধাক্কা কিন্তু হাড়ের ওপরে আসে। অনেক সময় হয়তো অনেক সূক্ষ্মভাবে সেই জিনিসটা থাকে, দিনের পর দিন মুভমেন্টের ফলে, বা যেটা ধরুন এতটাই সূক্ষ্ম থাকে হয়তো অনেক সময় এক্সরে প্লেটে ধরা নাও পড়তে পারে, ঠিক আছে, এটাও হতে পারে অনেক সময়। বা ধরুন কি হয়, আমরা অনেক সময় দেখি না, একটা জায়গায় আঘাত খেলো, অন্য একটা জিনিস দিয়ে, মানুষের কথা বলছি না, এমনি একটা জায়গায় দেখবেন একটা আঘাত খেয়েছে, ওখানে কিছু ভাঙেনি, কিন্তু দিনের পর দিন ওটার উপরে চাপ পড়তে পড়তে দেখা গেল সেই জায়গাটা দিয়েই আস্তে আস্তে ক্র্যাকটা। তো মানুষের ক্ষেত্রেও কিন্তু সেম হতে পারে, হাড়ের ওপরও কিন্তু একটা পেয়েছে, সে সময় ভাঙেনি, কিন্তু দিনের পর দিন যখন উনি মুভমেন্টস করছেন, শুচ্ছে, শোয়াতে বেকায়দা হতে পারে, বসাতে প্রবলেম হতে পারে, এই যে দিনের পর দিন হতে হতে এমন হতে পারে যে সেই জায়গাটা অনেক দুর্বল হয়ে গেছে হাড়ের, এবং সেখান থেকে হয়তো কোনো একটা হলেও হতে পারে যে ফাইন একটা
মানে হেয়ার লাইন ফ্র্যাকচার যেরকম বলা হয় ওই ধরনের কিছু একটা হালকা ক্র্যাক মতো আসতে পারে। এটা আমি বলছি জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? এসছে কিনা সেটা পরীক্ষা না করলে বোঝা যাবে না। এবার এটাকে যদি আপনি ফেলে রাখেন তাহলে কিন্তু মাঝে মাঝে এরকম সমস্যা আসতে থাকবে। যখনই একটু বেকায়দা হবে কিছু, প্রবলেমটা আসবে এবং এটা কিন্তু বাড়তে থাকবে। যেটাই হোক না কেন, ওটা হয়েছে কি হয়নি পরের কথা, যেহেতু প্রবলেমটা সৃষ্টি হয়েছে, একটাই কথা বলার যে আপনি মাকে দেখিয়ে নিন। আপনি দমদম থাকছেন, দমদম থেকে আপনার মধ্যমগ্রাম চেম্বারটা খুবই কাছে, ওখানে গিয়ে দেখিয়ে নিন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। আজকেই একটা কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন মধ্যমগ্রাম চেম্বারের জন্য, আপনি এর মধ্যেই পেয়ে যাবেন, অসুবিধে নেই। ওখানে গিয়ে ডাক্তারবাবুদের দেখান, আগের যে এক্সরে প্লেট এবং এক্সরে রিপোর্ট ছিল সেগুলো নিয়ে আসবেন, আরো যদি কোনো রিপোর্ট থাকে সেগুলো নিয়ে আসবেন। দেখার পর ওনারা একটা সাজেশন দেবে, যদি আরো কিছু টেস্ট করতে দিতে হয় সেটা দেবে ওনারা যদি মনে করেন, আর না হলে ওনারা কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিস একটা করে নেবেন, মানে ডাক্তারবাবুরা চোখে দেখে যেটা বুঝবে তার উপরে কিন্তু ট্রিটমেন্ট চালু করতে পারবে ওনারা। এটা ডিপেন্ড করবে ওনারা কি ফিল করছে, ওনারা কি বুঝছে, তার উপরে কিন্তু ট্রিটমেন্টটা চালু হবে। একদম তাই যোগাযোগের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে রয়েছে। যোগাযোগ কিভাবে করবেন? স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আপনাদের ফোন করতেই হবে। তার পাশাপাশি ঠিক আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটি রয়েছে সেটাও আপনার জানার অধিকার রয়েছে। সংস্থার ডিরেক্টর বি শর্মাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কলকাতা এবং হাওড়ার অনেকগুলি চেম্বারে। এনবিপির হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, সেখানে সোমবার করে পাচ্ছেন, মঙ্গলবার কিন্তু নাকি শিবপুরে পাচ্ছেন, বুধবার বালচিগুড়িতে পাচ্ছেন হাওড়ার, এবং কলকাতার শোভাবাজার চেম্বারে পাচ্ছেন। বৃহস্পতিবার কিন্তু দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পাচ্ছেন, শুক্রবার বেলুড়ে পাচ্ছেন, শনিবার দিন খিদিরপুরে পাচ্ছেন, রবিবার দিন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই ল্যান্সডাউন চেম্বারে। ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে যারা যোগাযোগ করতে চান তার সাথে, তো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু পেয়ে যাচ্ছেন ম্যাডামকে মধ্যমগ্রামে শুক্রবার করে, সোমবার বেলুড়ে পাচ্ছেন এবং মঙ্গলবার দিনকে কিন্তু আপনারা ল্যান্সডাউন চেম্বারে পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে কিন্তু আপনারা ল্যান্সডাউন চেম্বারে পাচ্ছেন, তবে বৃহস্পতিবার করে পাচ্ছেন। তার জন্য কিন্তু যোগাযোগ অবশ্যই আপনাদের কিন্তু করতে হবে। এবার চলে যাই জেলার কথায়, অর্থাৎ কলকাতা এবং হাওড়া ছাড়া আর কোন কোন জেলায় পাচ্ছেন ম্যাডামকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। মেচেদায় পাচ্ছেন, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, বোলপুর, দুর্গাপুর, খড়গপুর, আগরতলা, জামশেদপুর, এরকম প্রচুর চেম্বার রয়েছে যেখানে ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পাচ্ছেন। তাই তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। ডক্টর এ হালদার, তাকেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেকগুলি জায়গায়। হেরিয়ায় আপনারা পাচ্ছেন, বহরমপুর, মুর্শিদাবাদের বন্ধুরা পাচ্ছেন, দিল্লিতে কিন্তু চেম্বার থাকে যেখানে ডক্টর এ হালদারের পাশাপাশি কিন্তু ডক্টর বি শর্মাও কিন্তু উপস্থিত থাকেন দিল্লিতে। প্রত্যেক মাসে দিল্লির চেম্বার কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু আপনারা কৃষ্ণনগর, নদিয়াতে পেয়ে যাচ্ছেন এ হালদারকে, পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই হলদিয়া এবং আরামবাগ চেম্বারে। পাশাপাশি ডক্টর এ হালদার এবং সংস্থার ডিরেক্টর বি শর্মাকে প্রত্যেক মাসের লাস্ট উইকে বাংলাদেশে কিন্তু পাচ্ছেন। তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। পাশাপাশি বলবো ডক্টর এস ঘোষালকে কিন্তু নর্থ বেঙ্গলে পেয়ে যাচ্ছেন, রায়গঞ্জে পাচ্ছেন, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটি চেম্বারে কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি বলবো যে আপনারা আসামের ডিব্রুগড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন, 28শে জুলাই কিন্তু চেম্বার রয়েছে। এবং তার পাশাপাশি গঙ্গারামপুরে কিন্তু জুলাই মাসের মাঝামাঝি সময় আপনাদের জন্য চেম্বার রয়েছে। নতুন আরেকটি চেম্বারের অ্যানাউন্সমেন্ট অলরেডি আমরা করছি, সেটা বনগা। এবং বনগা মানেই আপনারা জানেন যে একেবারে বারাসাতের ওদিক থেকে শুরু করে অর্থাৎ দত্তপুকুর, গুমা, বীরা, অশোকনগর, মচলন্দপুর, বনগা, হাবড়া, সব দিকের বন্ধুরা, গোবরডাঙ্গা, সব দিকের বন্ধুরা কিন্তু বনগা চেম্বারে যোগাযোগ করতে পারেন। এবং তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আগস্ট মাস। আগস্ট মাসের ফার্স্ট উইকেই কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে। পরিষ্কার করে অ্যাড্রেসটা বুঝে নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে, হেল্পলাইন নাম্বারে, এনবিপির নাম্বারে আপনাদের কিন্তু ফোন করতে হচ্ছে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে অভিষেক দাস বলছি। আচ্ছা, বলুন কি প্রবলেম? প্রবলেম আমার অ্যাকচুয়ালি মানে দিনের ওয়েট বেশি হয়ে যাচ্ছে, মানে মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, বয়স কত এখন আপনার? এখন বয়স তো 31 প্লাস। আচ্ছা, ওয়েট কত? বুঝলাম না। আপনার ওয়েটটা কত এখন? 85। 85। হাইট কত আপনার? হাইট 5 ফুট 6। 5 ফুট 6, 85। আচ্ছা, আপনার যে মোটাটা যে আপনার বুঝতে পারছি, সেটা কি টামির পার্টটা অতিরিক্ত মাত্রায় হচ্ছে, পেটের পার্টটাই কি অতিরিক্ত? ওভারঅলটাই হচ্ছে। আচ্ছা, আপনার খাদ্য খাবারের ধরনটা বলুন।
খাদ্য খাবার বলতে আমি কিছুই খাই না অ্যাকচুয়াল। সকালে এক কাপ চা খাই, হুম। আর দুপুরে লাঞ্চ করি, আর রাতে ডিনার করি। এটা কতদিন ধরে আপনার এই ফুড হ্যাবিটটা আছে, মানে এরকম লাইফস্টাইলটা কতদিন ধরে? প্রায় 2 বছর হয়ে গেল, 3 বছর হবে। আচ্ছা, তবু আপনার ওজন বাড়ছে, তাই তো? Yes, হ্যাঁ। হ্যাঁ। আর থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে আপনার? না, থাইরয়েড টেস্ট করেছিলাম, থাইরয়েড নেই। ডায়াবেটিক তো নন আপনি? সুগার নেই, থাইরয়েড নেই। আচ্ছা, আর প্রেশার? প্রেশার নরমাল আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে শুনুন। থাকুন। দেখুন, আমাদের ওজন বাড়ে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে থেকে যেগুলো আমি আপনাকে প্রশ্ন করলাম সেখান থেকেও দেখা যায় যে অনেকের যারা থাইরয়েডের সমস্যা আছে সেখান থেকেও বাড়ে। ফুড হ্যাবিট যদি অতিরিক্ত জাঙ্ক ফুড, ফাস্ট ফুড সেগুলো খায় সেখান থেকেও বাড়ে। এবার আমি আপনাকে বোঝাই, আমরা অনেক সময় বলি যে আমি বেশি খাই না, কম অল্পই খাই, ঠিক আছে? এবার দেখতে হবে আমি যে খাদ্য খাবারগুলো খাচ্ছি তার মধ্যে কি রয়েছে। যদি দেখা যায় সেখানে কার্বোহাইড্রেটের কোয়ান্টিটিটা বেশি, আমার শরীরের যতটুকু দরকার তার থেকে বেশি, তাহলে কিন্তু শরীর সেই এক্সট্রা কার্বোহাইড্রেটের থেকে যেটা সুগার হয় বা গ্লুকোজ হয় সেটাকে ফ্যাটে কনভার্ট করে বডিতে জমিয়ে রাখে। এবার যখন তার অভাব হয় এনার্জি, তখন সেগুলোকে বার্ন করা, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? এবার ধরুন আপনি বললেন যে আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, ধরুন আপনি বললেন আমি সকালে, দুপুরে আর রাতে খাই, আর কিছু খাই না। এবার সকালে হয়তো আপনি কি খেলেন, হয়তো রুটি খেলেন। স্বাভাবিকভাবে আমরা যেটা দেখতে পারি যে ব্রেকফাস্টে আপনি রুটি খাচ্ছেন, ব্রেড মানে পাউরুটিও খেতে পারেন, নর্মাল হাতে বানানো রুটিও খেতে পারেন, আপনি ওটা খাচ্ছেন। সেটার মধ্যে কিন্তু ক্যালোরি আছে এবং সেখানে কার্বোহাইড্রেট থেকেই আপনি ক্যালোরিটা পাচ্ছেন, ঠিক আছে? দ্বিতীয়টা, আপনি ধরুন দুপুরবেলা কি খাচ্ছেন, ভাত খাচ্ছেন। এবার ভাতের পরিমাণটা কতটা সেটা আপনি জানেন, ঠিক আছে? সেই পরিমাণটা অনেক সময় কিন্তু আমাদের অজান্তেই বেশি হয়ে যায়। কারণ যখন আপনি ধরুন অনেকগুলো আইটেম দিয়ে খাদ্য খাবার খাচ্ছেন, তখন কিন্তু আপনি নিজের খাবারের তৃপ্তির জন্য যতটুক মানে আপনার মন চায় ততটুক খাবার কিন্তু আমরা খেয়ে ফেলি, ঠিক আছে? তো সেখানে কার্বোহাইড্রেটটা যদি বেশি হয়ে যায়, সেখানেও কিন্তু একই রকম প্রবলেম দাঁড়াচ্ছে যে এক্সট্রা কার্বোহাইড্রেট শরীরে থাকছে। রাতের বেলারও কিন্তু তাই। যদি এরকম আমি 3 বার খেয়ে যদি আমার এক্সট্রা কার্বোহাইড্রেটটা অনেকটা হয়ে যায় এবং প্রতিদিন এটা হতে থাকে, তাহলে দেখা যাবে প্রত্যেক দিনই কিন্তু আমার অল্প অল্প করে ওজন, ফ্যাটের ওজন, জমে থাকা ফ্যাটের ওজন কিন্তু বাড়তে থাকবে এবং একটা টাইমে গিয়ে এই ওজনটা অনেকটা বেড়ে যাবে। এটা একটা। আবার অনেক সময় এমন হয়, দেখবেন অনেকের মধ্যে ক্লান্তি ভাব আসে। আপনার ধরুন ওই খাদ্য খাবার যা খাচ্ছেন ঠিক আছে, নর্মাল যেটা আপনি খাচ্ছেন, কিন্তু আপনার ক্লান্তি আসে। কারণ শরীর যখন দেখা যায় যে কেউ কম খেয়ে নিচ্ছে, অতিরিক্ত মাত্রায় কম খাচ্ছে, তখন শরীর কি করে, শরীরের মনে হয় যে এ উপোস করা শুরু করছে, এবার আমাকে মেরে ফেলবে, ঠিক আছে? স্টারভেশনে চলে যাচ্ছে মানুষ, মানে না খেয়ে থেকে থেকে এর খাবার অভাব হয়ে যাচ্ছে, এরপরে তো একদমই এর মধ্যে শরীরে কোনো খাবার থাকবে না, তাহলে আমি মরেই যাব, এটা বডি ভেবে নেয়। ভেবে নিয়ে করে কি, যতটুক তার খাদ্য খাবার থাকে মানে ক্যালোরি তৈরি হয় সেটাকেও স্টোর করে দেয়, লুকিয়ে রাখে, এবং সেখানে কিন্তু বডি তো ফ্যাট হিসেবেই কনভার্ট করে রেখে দেয়। তার জন্য কিন্তু অল্প খাওয়াটাও ঠিক নয়। যেমনি বেশি খাওয়া, বেশি কার্বোহাইড্রেট খাওয়া খারাপ, আবার অল্প খাওয়াটাও সমস্যা। তার জন্য সঠিক আপনার কিন্তু ডায়েটটা হতে হবে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত, দেখা যাচ্ছে যদি আপনার কোনো নর্মাল আর কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু ইনভেস্টিগেশনেরও দরকার আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন অনেক সময় কি হয়, জেনেটিক থাকে, যে বাবা মা এই দুটো মানে ফ্যামিলিরই কারো আছে, সেটার থেকে আপনাকে জিনগতভাবে চলে এসছে, সেটাকেও কিন্তু রিভার্স করা যায়। জিনগতভাবে হলে সেটা একটু সময় সাপেক্ষ, আরো বেশি সচেতন হতে হবে, কিন্তু তাছাড়াও কিন্তু যে অন্য সমস্যাগুলো সেগুলোর থেকেও রিভার্স করা যাবে। ফেলে রাখবেন না, 80 কেজি যথেষ্ট বেশি, এবং আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার ওজনটা বেশি। হাইট অনুযায়ী দেখতে গেলে মনে হবে না যে খুব বেশি, হয়তো দেখা যাবে যে 8 কেজি থেকে 9 কেজি বেশি, কিন্তু আপনি ফিল করছেন কেন? কারণ আপনার কিছু সমস্যা হচ্ছে, হয়তো আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, অথবা দেখা যাচ্ছে আপনার মানে চলাফেরা করতে গেলে কষ্ট হচ্ছে, অনেক সময় নিঃশ্বাসের কষ্ট হয়। কারণ কি, যার ফ্যাট বেশি থাকে তার শরীরে মাংসপেশিটা কম থাকে, মানে সংখ্যায় না, ভলিউমে কম থাকে, ফ্যাটের পার্সেন্টেজটা বেশি থাকে। যদি এটা রিভার্স করা যায়, মাংসপেশি যখন বেড়ে যাবে, ফ্যাটটা অটোমেটিক কমে যাবে।
তার লাইফস্টাইল ম্যানেজমেন্ট আছে, সেগুলো কিন্তু ডাক্তারবাবুরা বলে দেবে। এবং প্রপার আয়ুর্বেদিক চিকিৎসা আছে যার মাধ্যমে কিন্তু আপনার এই স্থূলতাটাকে কিন্তু কমিয়ে আপনাকে নর্মাল লাইফ দিতে পারে এনবিপি। একদম অবশ্যই। তবে আমাদের বন্ধুদের বলবো যে আপনাদের ফোন নেব, আপনাদের সঙ্গে কথা বলবো, ডাক্তারবাবু আপনাদের প্রবলেমের সলিউশনটাও জানিয়ে দেবেন। তবে তার আগে একটা দায়িত্ব আমাদের রয়েছে। যারা পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা যখন ভালো হচ্ছেন না, তারা এত ভালো প্রত্যেকে বলছেন যে আমাদের কিছু বক্তব্য আছে সকলের জন্য। আমরা যে সমস্যায় দীর্ঘদিন ভুগেছি, সেই সমস্যায় যেন আর কেউ না ভুগে, সেই বার্তাটা আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। তাই অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা পৌঁছে গিয়েছিলেন, অবশ্যই তাদের আমরা কথা শুনবো এবং তারপর অবশ্যই ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম, আপনার নাম বলবেন? আমার নাম প্রতিমা ডিন্ডা। আচ্ছা, আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? মেছেদা। আপনি আমাদের এখানে কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন? এখন করাচ্ছি 5 মাস হয়েছে, কিন্তু প্রথমে মানে এলাকাতে ডাক্তার অনেক দেখিয়েছে হাঁটুর জন্য, একদম মানে কম ছিল না। আচ্ছা, আপনার কিসের সমস্যা ছিল? আর হাঁটুর আচ্ছা, এখানে চিকিৎসা যে করিয়েছেন আপনি, তারপরে পঞ্চকর্মা থেরাপি নিয়েছেন, তারপরে এখন আপনি কেমন আছেন? এখন অনেক ভালো আছি। মানে আগে চেয়ারে বসলে পাটা যখন উঠাতাম, হাত ধরে উঠাতে হতো, কিন্তু এখন এমনি উঠে যায়, তখন টনটন করতো, বলার করে না। আচ্ছা, মানে আপনি স্যাটিসফাই আছেন আমাদের এখানে চিকিৎসা করিয়ে? অনেক অনেক অনেক। তাহলে আপনি খুশি আছেন এখানে এসে? একদম খুশি। মানে আমি যে থেরাপি নিয়েছি, আমার হাঁটু ব্যথার জন্য এসেছি, কিন্তু আমার একটু ঘাড়ে ব্যথা হতো, কোমরে, কিন্তু পঞ্চকর্ম নেওয়ার পরে সেগুলো আমার চলে গেছে। মানে আপনার অনেকটাই ভালো হয়ে গেছে। অনেক। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসা এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো? আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবার খুব পর? নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? নীলিনা ঘোষ। আপনি কোথায় থাকেন? যারা পৌঁছে যান তারা আপনি আমাদের এনবিপি আয়ুর্বেদিক ইউনানিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? হাজারো মানুষের বাইট কিন্তু রয়েছে, তবে সবার কথা হয়তো সবসময় শোনানো সম্ভব হয় না। তবে আমরা সেই চেষ্টাও করছি যে যারা ভালোবেসে বাইট দিচ্ছে এনবিপি কে, আপনাদের জন্য তাদের কথা, তাদের মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ভাদুরী, এবং অবশ্যই ফোনে উপস্থিত রয়েছেন একজন বন্ধু, তার সঙ্গে একটু কথা বলবো। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা বলুন, কি প্রবলেম? আচ্ছা, বলছি, এবং ডাক্তার বললেন যে একটু নাকি আছে, ব্যাকটেরিয়া আছে, ইনফেকশন আছে। ইনফেকশনের ওষুধ দিয়েছে, তা একটু ব্যথাটা হয়, তলপেটের দিকে ব্যথাটা হয়, তলপেট থেকে একটু মানে পিঠের দিকে, কোমরের দিকে ব্যথাটা ছড়ায়। আর একটু আগে এক সপ্তাহ আগে পায়ের দিকে ব্যথাটা ছড়াচ্ছিল, হাঁটুর দিকে। এখন ওই পেন ক্লিয়ার খেয়ে একটু ব্যথাটা কমেছে, কিন্তু ইনফেকশনটা আছে, ইনফেকশনের ওষুধ খাচ্ছি। আর অন্ডকোষটা একটু বড় হয়ে গেছে, অন্ডকোষটা হাইড্রোজিনের যে অন্ডকোষটা একটু বড় হয়ে গেছে। উনি লিখছেন ক্রনিক টর্সন অথবা
ক্রনিক টর্সন অথবা ক্রনিক ইনফেক্টেড হাইড্রোসিল। তো ছবি তুলতে বলেছেন, এখনো ছবি তোলা সম্ভব হয়নি, কিন্তু এটা ইনফেকশন থেকে কি এটা ওটা যে বড় হয়ে গেছে অন্ডকোষটা, ওখান থেকে কি কোনো রকম বিপদের আশঙ্কা আছে? মানে কোনো রকম মানে পরে কোনো ব্যথা বা ব্যথা বেদনা কিছু হতে পারে, এবং কিন্তু কোনো ইনফেকশন বা কিছু মানে কোনো ভবিষ্যতে কোনো সমস্যা আছে, সেটাই জিজ্ঞেস করছি। ওকে ওকে দাদা, সঙ্গে থাকুন। শুনতে হ্যাঁ। থাকুন। আচ্ছা দেখুন, যেটা ইনফেকশন, যে কোনো ইনফেকশন কিন্তু তার কিন্তু বড় আকার ধারণ করতে পারে, তার জন্য সেটাকে কিন্তু নির্মূল করা দরকার। এবং যেটা ব্যথা, ব্যথা তো অ্যাকচুয়ালি কোনো রোগ না, ব্যথা হচ্ছে সিমটম। আপনার যে ওখানে প্রবলেমটা আছে, ঠিক আছে, হাইড্রোসিলটা হয়েছে, ইনফেকশিয়াস হয়েছে, তার থেকে কিন্তু ব্যথাটা সৃষ্টি হচ্ছে। একেবারে ফেলে রাখবেন না। আপনাকে ডাক্তারবাবু যা বলেছে ঠিক আছে, এখন বলবো যে আজকে যেমনি এখানে ফোন করলেন, এখনই যে নাম্বারটা হেল্পলাইনে আছে সেই নাম্বারটাতে কথা বলুন, বলে আজকেই একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। এটাকে ফেলে রাখলে ভবিষ্যতে কিন্তু আপনার সমস্যায় পড়তে হবে, বড় সমস্যায় পড়তে হবে। তাই এটাকে ফেলে রাখবেন না, ঠিক আছে? আমি বারে বারে বলছি এটাকে ফেলে রাখবেন না। ছেলেদের এই সমস্যাটা যদি থাকে, ভবিষ্যতে আরো বড় আকার ধারণ করতে পারে, বড় প্রবলেমের ফেস করবেন। এখন যা প্রবলেম আছে তার থেকে আরো কিন্তু বড়র দিকে, বড় সমস্যার দিকে যাবে। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। তার জন্যই বলছি এখনই ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। নেক্সট আপনি আপনার কাছাকাছি কোথায় দেখাতে পারছেন, এটাকে ফেলে একদম রাখবেন না। কারণ ইনফেকশন আছে, ইনফেকশনটাকে কিন্তু পার্মানেন্টলি কিওর করতে হবে। ইনফেকশন যদি কিওর না করা যায় তাহলে কিন্তু ওটা বাড়তে থাকে। যে কোনো অংশের যে কোনো ইনফেকশন যদি সেটাকে কিওর না করা হয়, তাহলে ওটাকে যদি ফেলে রাখা হয়, ওই ব্যথার ওষুধ খেয়েছেন, আপনি বললেন ব্যথাটা দিয়ে চাপা রেখেছেন, তখন মনে হচ্ছে যে আমি তো ঠিকই আছি, কিন্তু আপনার যে রিলেটেড প্রবলেম গুলো আসছে, ঠিক আছে, তলপেটে ব্যথা করছে, আগে পায়ের দিকে ছড়িয়েছে বলছিলেন, এইগুলো কিন্তু সাইন এক একটা। এই ব্যথাটা কিন্তু একটা সিগন্যাল যে অন্যদিকে সমস্যাগুলো কিন্তু টার্ন নিতে পারে। তার জন্য ফেলে রাখবেন না, এখনই অ্যাপয়েন্টমেন্ট নিন, নিয়ে একটা খুব তাড়াতাড়ি এনবিপি তে দেখিয়ে নিন। একদম। আর পাশাপাশি পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি বর্ধমান থেকে বলছি, সুবীর সরকার। আচ্ছা, বয়স কত? বয়স আমার ধরুন এই 52। 52। বলুন, কি প্রবলেম হচ্ছে? আমার হাঁটুর প্রবলেম ম্যাডাম, খুব হাঁটুতে যন্ত্রণা হয়, রাতে শুতে ঘুমোতে পারি না। কোন ডক্টর দেখিয়েছেন এখনো পর্যন্ত? কমে আবার ভালো হয়ে যায়, আবার সিজাইকে পাই। আচ্ছা, ডক্টর দেখাচ্ছেন, তার মানে মেডিসিন নিচ্ছেন? না না না, ওষুধ নিয়েছি, এই ওষুধ খাই। ওষুধ নিজে কিনে খাচ্ছেন? দোকানে এলাকাতিক ওষুধ বলে নিয়ে আসি, ওষুধ ঠিক যাই না আমি। আচ্ছা, আপনার কি ধরনের কাজকর্ম কি ধরনের? হ্যালো, কি ধরনের কাজ করেন আপনি? হ্যাঁ, না 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 না, কোনো কাজ করেন না? টিভির ভলিউম 0 করবেন। কি কাজের সাথে যুক্ত আছেন? কোনো কাজ করেন? না 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 না, কিছু যুক্ত নেই। কোনো কাজের সাথে নন, না বাড়িতেই থাকেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, আর আপনার চেহারা কি ধরনের, মানে খুব ভারী নাকি ছিপছিপে চেহারা? আমার এই হাঁটুর প্রবলেম। আপনি মোটা নাকি রোগা? আমি রোগা, মোটা নয়। আমার ওয়েট ধরুন আপনার 56, আমার 52। আচ্ছা, 56 ওজন, 52 এইজ। 57 আমার ওয়েট। হ্যাঁ, বুঝতে ওকে পেরেছি। ওকে ওকে। রোগা চেহারা, ঠিক আছে। এবং আপনি আমাকে আরেকটা কথা বলুন, যে এই যে ব্যথাটা হচ্ছে কতদিন ধরে হচ্ছে? আচ্ছা, কতদিনের সমস্যা এটা আপনার? আমার সমস্যা ধরুন বছর 5। এর মধ্যে আপনি কিছুই চিকিৎসা করেননি? বছর 5 এরকম হচ্ছে। বলছি আমার ওষুধ খেলে ভালো হয়ে যায়, ওষুধ না খেলে আবার যাকে চাই। এখন যে আমার বেশি হয়। এখন আপনি তাহলে আয়ুর্বেদের এই যে প্রোগ্রামটা কেন দেখেছেন, মানে দেখে কেন ফোন করেছেন, মানে কি ভেবে ফোন করেছেন? আয়ুর্বেদিক কি ওষুধের স্যার নাম বলা যাবে? না না না, কোনো নাম বলতে হবে না। এইটাই আপনাকে বোঝাচ্ছি। আপনি এবার শুনুন, শুনতে আপনি থাকুন। শুনুন। হ্যাঁ হ্যাঁ। দেখুন, 5 বছর ধরে আপনি নিজে ডাক্তারি করেছেন। নিজে ডাক্তারি করলে কোনোদিন রোগ সারে না। আপনি ওষুধের দোকানে গেছেন, ওষুধ যে বিক্রি করে সে আপনাকে ব্যথার ওষুধ একটা করে দিয়েছে, আপনি খেয়ে 2 দিন ভালো আছেন। ভেতরে যে আপনি কত ক্ষতি করছেন নিজের, সেটা আপনি বাইরে থেকে বুঝতে পারছেন না, ঠিক আছে? একটা মানুষ যদি 5 বছর ধরে ব্যথার ওষুধ খেতে থাকে মাঝে মাঝেই, তাহলে তার ভেতরটা শেষ হয়ে যায়। একদম পেটের যে মানে ভেতরটা, পেটে যে কত রকম সমস্যা, লিভারটার উপরে কত বেশি যে চাপ পড়ে
আপনি বাইরে থেকে ওটা বুঝতে পারবেন না। আপনার কোনো পরীক্ষা করলে তাহলে হয়তো ধরা পড়বে যে আপনার লিভারের এখন কি কন্ডিশন আছে। এটা ভয় দেখাচ্ছি না, এটা প্রুভেন, মানে এইটাই সত্য। ঠিক আছে, যে ব্যথার ওষুধের কিন্তু সাইড এফেক্ট হয়, আর এতদিন ধরে খাচ্ছেন। এছাড়া তো ব্যথার ওষুধের খেলে অ্যাসিডিটি বেড়ে যায়, বেশিরভাগ ওষুধেরই তাই, তার জন্য আবার অ্যান্টাসিড খেতে হয়। তাহলে ওটা আপনার কিন্তু সারছে না, ভিতরে কিন্তু আপনার ওই প্রবলেমটা রয়েই যাচ্ছে এবং দিনের পর দিন বাড়ছে। এখন তাই আপনি ভাবছেন যে এতদিন ধরে যখন এই ওষুধগুলো দোকান থেকে কিনে কিনে নিয়ে কাজ হয়নি, তাহলে আয়ুর্বেদের চিকিৎসায় কি কোনো ওষুধ খেলে আমার ঠিক হবে? আয়ুর্বেদ চিকিৎসায় ওষুধ খেলে ঠিক হবে, কিন্তু নিজে দোকান থেকে কিনে খেলে হবে না। কারণ যে ওষুধ বিক্রি করছে তিনি ডাক্তারবাবু নন। তিনি জানেন যে এই ওষুধটা হয়তো ব্যথার জন্য কাজে লাগে। আয়ুর্বেদিক ওষুধ বিভিন্ন ধরনের আছে এবং কোন ওষুধ কার জন্য উপযুক্ত সেটা কিন্তু ডাক্তারবাবুই বলতে পারবে। তার জন্য যে আপনার যে সমস্যাটা, এটার জন্য নিজে ডাক্তারি করলে চলবে না, ফেলে রাখলেও সারবে না। তার জন্য আপনি এনবিপিতে যেমনি আপনি হেল্পলাইনে কথা বলার জন্য ফোন করলেন, সেম অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা যে নাম্বারগুলো যাচ্ছে সেখানে ফোন করুন, জেনে নিন মালদা কবে আমাদের নেক্সট চেম্বার আছে, এনবিপির ডাক্তারবাবুরা কবে মালদা যাচ্ছে নেক্সট, সেখানে গিয়ে আপনি দেখান, দেখবেন আপনি এই জায়গা থেকে কিন্তু সুস্থ হয়ে ফিরতে পারবেন। ফেলে রাখবেন না, আবার বলছি। আবার তাহলে আপনি সেই ব্যথার ওষুধ খেয়ে খেয়ে থাকবেন, প্রবলেমটা আরো ভেতরে বাড়তে থাকবে, গাড়িয়ে যাবে। মানে যতটুক ক্ষতি আজকে আপনি নিজের জন্য শরীরে অবধি এখন অবধি করেছেন, আরো দেখবেন 6 মাস গেলে আপনি আরো বেশি ক্ষতি করে নেবেন নিজের শরীরের উপরে। কিন্তু একদম এটাই কিন্তু আমরা সব থেকে বেশি ভুল করি, বা এটাই আমরা করে থাকি, নিজের ক্ষতি নিজে করি। বলে না নিজের পায়ে নিজে কুড়ুল মারা, ঠিক সেটাই কিন্তু করি। অবহেলা, অবহেলা আর অবহেলা। আপনার ওজন দিন দিন বাড়ছে, আপনি সেটা অবজার্ভ করছেন, আপনার কষ্ট হচ্ছে, আপনি হাঁসফাঁস করছেন, কিন্তু সেটাই করছেন, সেটাই অনুভব করছেন, কিন্তু এটা অনুভব করছেন না যে কিভাবে আমি আমার ওজনকে কমাতে পারি। ভাবছেন মোটা হচ্ছে, তাতে কি, বয়স হলে একটু মোটা হতেই পারি। আপনার মোটা হওয়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই মোটা হওয়ার কারণে কি কি সমস্যা তৈরি হতে পারে সেটাতে কিন্তু অসুবিধা আছে। অসুবিধা আমাদেরও আছে, কারণ দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান করার পরও যদি আপনাদের সবটা বুঝিয়ে উঠতে আমরা না পারি, যদি আপনাদের সচেতন করতে না পারি, তাহলে আমাদের এই অনুষ্ঠানটা করার কিন্তু কোনো মানেই থাকে না। ডাক্তারবাবু থেকে ঠিক এই বিষয়টা একটু জানতে চাইবো, যারা ভীষণ উদাসীন, মোটা হচ্ছে তো কি আছে, হতেই পারি মোটা, মোটা হলে কি কি সমস্যা হতে পারে। যেহেতু আজকের আমাদের অনুষ্ঠানটা আমরা ব্যথা বেদনা নিয়েও করছিলাম, তো মোটাপা থেকে কি ব্যথা বেদনার কোনো রিলেশন, কোনো সম্পর্ক আছে? একদম বিশাল বড় রিলেশন আছে। মোটা হয়ে যাওয়াটার একটা মানে বড় ফ্যাক্টর, যার জন্য কিন্তু ব্যথা বেড়ে যেতে পারে। এই যে আর্থারাইটিস এর ব্যাপার, আমরা যেটা বলছি অস্টিও আর্থারাইটিস, হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে, হাঁটু ফুলে যাচ্ছে, মানে সেখানে অনেক সময় গরম হয়ে থাকে, লাল ভাব হয়ে থাকে, হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, ব্যথা এসে জর্জরিত, সঠিক মানে মানুষ ভালোভাবে হাঁটতে পারছে না, চড়তে পারছে না, যেন পঙ্গু হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যারা মোটা তাদের যদি আর্থারাইটিসের প্রবলেমটা চলে আসে, তাহলে কিন্তু একজন রোগা মানুষের যতটা না এফেক্ট করবে, তার থেকে অনেক বেশি এফেক্ট করবে সেই মোটা ব্যক্তির। কারণ হচ্ছে কি, শরীরের যে পুরো শরীরের যে চাপটা, হাঁটু সেটা কিন্তু বেয়ার করে, হাঁটু কিন্তু সেই লোডটা নেয় শরীরের। ঠিক আছে, হাঁটুর ওপর চাপটা অনেক বেশি পড়ে, যেহেতু আমরা দাঁড়িয়ে থাকি, হাঁটাচড়া করি, হাঁটুর ওপরে কিন্তু ভরসা করে। কিন্তু তার জন্যই যখন একজন মোটা ব্যক্তির সারা শরীরের চাপটা সেই হাঁটুর ওপরে পড়বে, এবং সেখানে আর্থারাইটিস আছে, যেখানে হয়তো ক্ষয় হয়ে গেছে, সেখানে কার্টিলেজ ড্যামেজ হয়েছে, সেখানে ফ্লুইড শুকিয়ে গেছে, সেখানে কিন্তু দেখা যাবে তার ক্ষতিটা আরো মারাত্মকভাবে কিন্তু দেখা দিচ্ছে। আরেকটা আবার প্রবলেম যখন দেখছি যে অতিরিক্ত মাত্রায় সে মোটা, এবার দেখা গেল সে যে কাজের ধরন তার, অথবা সে যা দৈনন্দিন জীবনে তার যা রুটিন, ডেলি রুটিন, সেখানে দেখা যাচ্ছে তার কোমরের ওপরে চাপ অনেক বেশি পড়ে, যদি দেখা গেছে তার ওজন বেশি। দেখবেন যাদের ওজন বেশি তাদের একটা ভুঁড়ি হওয়ার টেন্ডেন্সি থাকে, একটা সামনের দিকে যেন একটা পেটটা বেরিয়ে আসছে। যখনই ওই রকম পেট বেরিয়ে আসে, তখন কিন্তু আমাদের কোমরের হাড়ের যে গঠনটা, সেটার মধ্যে কিন্তু পরিবর্তন হয়, এবং এই গঠনটা যখনই পরিবর্তন হয়, তখন কিন্তু হাড়ের ওপরে বিশাল বড় চাপ পড়ে। যখনই চাপ পড়ছে, সেখান দিয়ে যে আমাদের ব্লাড ভেসেল গুলো, রক্তনালীগুলো গেছে, নার্ভস গুলো গেছে, সেগুলোর ওপরেও চাপ পড়ে, এবং দেখা যায় যে ব্যথার সৃষ্টি হয়, অবস্ট্রাকশন আসে,
এবং সেইখান থেকে কিন্তু অনেক সময় রেফার্ড পেইন বলে। দেখা যায় যে আমাদের যদি সাইটিক নার্ভের উপরে পেইন বলে তখন কিন্তু সাইটিকা বলে একটা কিন্তু ব্যথার রোগের কথা আমরা নাম শুনি। দেখা যাবে যে কোমর থেকে পেছন দিক, থাইয়ের পেছন দিক থেকে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে একটা ব্যথা, সাইটিক নার্ভের উপরে পেইন হচ্ছে, সাইটিকা বলা হচ্ছে। তো এরকম কিন্তু প্রবলেম গুলো চলে আসে। আবার দেখুন অনেকের কি হচ্ছে, ঘাড়ে অতিরিক্ত মোটা, তার শোয়ার ধরনটা এমন যে ঘাড়টা সাথে মাথাটা পুরো ঝুলে থাকছে, অতিরিক্ত পেছন দিকে চলে যাচ্ছে। কারণ আমাদের একটা তো লেভেল আছে, আমাদের তো একটা মানে ঘাড়ের যে একটা কার্ভ আছে, সেই কার্ভটা কিন্তু তখন কিন্তু এফেক্ট হয়। তখন দেখা যায় যে তার স্পন্ডিলাইটিসের হয়তো সাধারণভাবে একটু পেইনটা শুরু হয়েছিল, যেহেতু তার শোয়ার ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে অতিরিক্ত মোটার ফলে, তার জন্য সেখানে কিন্তু ব্যথা বেড়ে যাবে। এবং এই যে শরীরের মধ্যে এই মানে প্রবলেমগুলো আসছে, যারা অতিরিক্ত মোটা তাদের কিন্তু আরো বিভিন্ন ধরনের কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। দেখবেন যারা অতিরিক্ত মোটা বা ওবেসিটিতে ভুগছেন তাদের মধ্যে কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সেসটা অনেক বেশি। তাদের কিন্তু রক্ত চলাচলের যে নালীগুলো, আমাদের যে ব্লাড ভেসেল বলি, সেখানে দেখা যাবে যে অনেক সরু হয়ে এসছে। সেখানে কি হবে, ব্লাডের প্রেশারটা অনেক বেড়ে যাবে, হাই প্রেশারের পেশেন্ট হয়ে যেতে পারে। হার্টের মধ্যে যে ব্লাড সাপ্লাই সেটা কিন্তু সরু হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ব্লকেজ আসতে পারে, সেখান থেকে হার্ট অ্যাটাকের মতো ব্যাপার, ব্রেন স্ট্রোক, এইসব কিন্তু সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় যারা অতিরিক্ত মোটা তাদের কিন্তু ব্রিদিং, রেসপিরেটরি প্রবলেম হয়। কারণ কি, পেটটা যদি অনেক বেশি মোটা হয়, লাংসটা সুন্দরভাবে খুলে বড় হতে পারে না ঠিক মতো। যেমনি একটা বেলুনকে যদি আপনি একটা চেপে রাখেন, এবার ওটা পাম্প দিয়ে যাচ্ছেন, ও কিন্তু ফুলতে পারবে না পুরোটা, যতটা ওটার সাইজ। তেমনি লাংসের ক্ষেত্রেও হয়। এইবার ধরুন যদি আপনি যদি মানে পেটের চাপটা না লাগতো লাংসের ওপরে, তাহলে কিন্তু দেখা যেত ও নিঃশ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট হচ্ছে না। আরো আরেকটা প্রবলেম দেখা যায় যে স্লিপ অ্যাপনিয়া বলে একটা হয়। যারা অতিরিক্ত মোটা তাদের কিন্তু স্লিপ অ্যাপনিয়া হয়। কেমন, দেখবেন নাক ডাকে তারা খুব বেশি, ঠিক আছে, এবং নাক ডাকার মধ্যে এমন হয় যে নাক ডেকে হয়তো দেখা যায় 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকম কিছু একটা, সে আর নিঃশ্বাস নিচ্ছে না, আবার অনেকক্ষণ পরে আবার নিচ্ছে। এটা খুব ভালো বুঝবেন যদি আপনি তার পাশে ঘুমন, শুনতে পাবেন যে সে ওই জিনিসটা হচ্ছে। এটা কিন্তু নিঃশ্বাস দম আটকে থাকা হয়, কিন্তু সেই টাইমটাই কিন্তু দম আটকে যায়। এই জন্যই বলবো এই মারাত্মক কিন্তু রোগের সৃষ্টি বা সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে যদি অতিরিক্ত মাত্রায় ফ্যাট থেকে থাকে। আপনার হয়তো মনে হচ্ছে আমি খাদ্য খাবার ঠিক মতো খাচ্ছি, তবু কেন মোটা হচ্ছি। বুঝতে না পারলে কোনো প্রবলেম নেই, এনবিপি তে আসুন, এখানে ডাক্তারবাবুরা সঠিক ওটার ডায়াগনোসিস করবে, কেন হচ্ছে প্রবলেমটা, কি থেকে হয়েছে, এবং তার কিন্তু সমাধান আছে ডাক্তারবাবুদের হাতে। ফেলে রাখবেন না, আবার বলছি, একটা কল করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন। আপনার কাছাকাছি অনেক সেন্টার থাকবে যেখানে গিয়ে আপনি এনবিপি তে কিন্তু ডাক্তারবাবুদেরকে দেখিয়ে আপনার প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম, আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে তো নিশ্চয়ই পারবেন। অনেক সংস্থা রয়েছে, অনেক প্যাথি রয়েছে, অনেক চিকিৎসক রয়েছে, প্রত্যেকেই বলবে যে আপনাকে আপনার সমস্যা থেকে বের করে আনার জন্যই তারা কিন্তু হাজির, তারা একেবারে প্রস্তুত। কিন্তু সত্যি কি তাদের উপর আপনি ভরসা করতে পারছেন? বহুদিন ধরে আপনি আপনার পরিবারের কেউ বা আপনার পরিচিত মানুষরা তাদের উপর ভরসা করেছে, কিন্তু মনের মতন রেজাল্ট তো আপনি পাচ্ছেন না। দীর্ঘদিন মেডিসিন আপনাকে খেতে হচ্ছে, সেই মেডিসিনের সাইড এফেক্ট আপনাকে ভোগ করতে হচ্ছে, তারপরেও দেখা যায় যে আপনাকে অপারেশনের মতন একটা পদ্ধতির সহযোগিতা নিতে হচ্ছে, তারপরেও দেখা যায় আপনি ভালো হলেন না। তো আখেরে যদি আপনি ভালো নাই হন, হাজার একটা প্রবলেমের সম্মুখীন আপনাকে হতেই হয়, তাহলে সেই প্যাথি, সেই চিকিৎসককে ভরসা করে আপনি করবেনটা কি? আর সে কারণে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার খুব জোরের সাথে আমরা বলতে পারি আয়ুর্বেদ, যেটা আমাদের সব থেকে প্রাচীন শাস্ত্র, যেটা একেবারে আমাদের মায়ের মতো, যেখানে একেবারে নিঃস্বার্থ একটা ভালোবাসা জড়িয়ে থাকে, সেই আয়ুর্বেদের শরণাপন্ন হন। এবং আয়ুর্বেদ মানে আমাদের কাছে একমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে একজন কোন চিকিৎসকের নাম আমরা বলি না, আমরা বলি একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসকের কথা। এবং তার পাশাপাশি রয়েছে অত্যাধুনিক মেডিসিন, রয়েছে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, রয়েছে কিন্তু আপনি এই মোটা পানীয় যেমন আলোচনা করছি, যে কি ধরনের আপনার এক্সারসাইজ করা উচিত, কি ধরনের আপনার খাদ্য খাবারের অভ্যাস করা উচিত, প্রত্যেকটা দিন কিভাবে চলা উচিত, সবটা হেল্প আপনি পাবেন যদি আপনি পৌঁছে যান এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে।
আরো একবার আপনাদের জন্য বলবো, স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, অবশ্যই সেই ফোন নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে, কথা বলতে হবে এবং যোগাযোগ করতে হবে অভিজ্ঞ চিকিৎসকদের সাথে। একটু নাম্বারগুলো বলবো, 9147379394 এই নাম্বারে আপনারা ফোন করুন, বা অবশ্যই ফোন করতে পারেন 9147379396 এই নাম্বারে। দুটি নাম্বারই খুব গুরুত্বপূর্ণ, মোবাইলে সেভ করুন, কথা বলুন এবং কাছাকাছি চেম্বারে চলে আসুন। রোগকে পুষে রাখবেন না, কারণ রোগ পুষে রাখার জিনিস নয়, এবং রোগকে পুষে রেখে রোগ ভালো হয়ে গিয়েছে এরকম একজন মানুষকে যদি আপনি খুঁজে পান, তাহলে আমরা বলছি আপনি রোগকে পুষে রাখুন, আমাদের কোনো অসুবিধা নেই। তবে এরকম কোনো মানুষকে সত্যি আপনি পাবেন না। চট করে বলবো, সংস্থার ডিরেক্টর বি শর্মা, তাকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন? এনবিপির হেড অফিস মধ্যমগ্রামে তিনি কিন্তু থাকেন সোমবার করে, মঙ্গলবার করে শিবপুর চেম্বারে অর্থাৎ হাওড়ায় পেয়ে যাচ্ছেন, বুধবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাল্টিগুড়ি হাওড়ার চেম্বার, এবং কলকাতার শোভাবাজারে কিন্তু আপনাদের জন্য উনি উপস্থিত থাকেন। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন শুক্রবার করে ওনাকে বেলুর চেম্বারে, শনিবার পেয়ে যাচ্ছেন খিদিরপুর চেম্বারে, এবং রবিবার ল্যান্সডাউন চেম্বারে কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্যকে মধ্যমগ্রাম চেম্বারে শুক্রবার পাচ্ছেন, সোমবার করে বেলুর চেম্বারে পাচ্ছেন, মঙ্গলবার করে কিন্তু ল্যান্সডাউন চেম্বারে পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে বৃহস্পতিবার করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই ল্যান্সডাউন চেম্বারে। এছাড়া ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, বোলপুর, দুর্গাপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর চেম্বারে। এবং তার পাশাপাশি একটু বলে রাখবো যে আপনারা ডক্টর এ হালদারকে হেরিয়া, বহরমপুর, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া এবং আরামবাগ চেম্বারে পাচ্ছেন। নর্থ বেঙ্গলেও কিন্তু চেম্বার রয়েছে, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটি। প্রত্যেকটি চেম্বারে কিন্তু থাকেন সংস্থার অন্যতম অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। এবং তার পাশাপাশি আরো কয়েকটি নতুন চেম্বার রয়েছে, আসামের ডিব্রুগড়, এখানে আপনারা 28 জুলাই কিন্তু অবশ্যই চেম্বার পাচ্ছেন। গঙ্গারামপুর জুলাই মাসের মিডিলে চেম্বার পাচ্ছেন। বনগাঁতে কিন্তু চেম্বার রয়েছে আগস্টের ফার্স্ট উইকে। সবকিছুর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। বাংলাদেশে প্রত্যেক মাসে চেম্বার থাকে, একেবারে লাস্ট উইকে, মাসের লাস্ট উইকে কিন্তু চেম্বার থাকে। সবকিছু বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে ফোন করতে হচ্ছে। আর কে আছেন আমাদের সাথে একটু দেখবো। নমস্কার। নমস্কার ম্যাম, আমি সোনারপুর থেকে বলছি। আমার মায়ের ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার মায়ের হাঁটু না ফুলে যাচ্ছে, আর হাঁটুতে ভীষণ ব্যথা হচ্ছে, হাঁটতে পারছি না একদম, আর ভিতরে জ্বালা জ্বালা করতে বলছে। বয়স কত মায়ের? বয়স 53 বছর। 53 বছর। আগে কোনো ট্রিটমেন্ট কি করা হয়েছে ওনার? হ্যাঁ স্যার, আগের বারে বাম হাঁটুতে হয়েছিল, ওরকম ব্যথা করছিল, তখন ওটা ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছিল। কিন্তু এবারে ডান হাঁটুটা হয়েছে, একদম হাঁটতে পারছি না। আবার ডান হাঁটুতেই হয়েছে আবার? হ্যাঁ, এখন দুটো, বাম হাঁটুটা অসুবিধা অল্প অল্প হচ্ছে, আচ্ছা, কিন্তু ডান হাঁটুটা একদম হাঁটতে পারছি না। আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন। দেখুন, এইটাই তো ব্যাপার যে পার্মানেন্ট সলিউশন কোথায় আছে এটা জানতে হবে। ঠিক আছে, আমাদের এনবিপি তে কিন্তু আয়ুর্বেদিক মতে যে ট্রিটমেন্ট হয় তাতে কিন্তু আপনি একটা পার্মানেন্ট সলিউশন পাবেন, যে একবার যেটা সেরে যাবে সেই সমস্যাটা কিন্তু আবার বারে বারে ঘুরে আসবে না। শুধু কি করতে হবে, ডাক্তারবাবুরা যেভাবে আপনাকে বলবে মেনটেন করতে, ফলো করতে, সেটা করতে হবে। আপনার মায়ের যেটা আগে হয়েছিল হয়তো এখন আর একটু বাড়াবাড়ি কেন হচ্ছে, কারণ ভেতরে যে আর্থারাইটিসের প্রবলেম হয় না, এই ব্যথাগুলো জেনারেলি অস্টিও আর্থারাইটিসেরই সমস্যা হয়, দেখা যায় টেস্ট করলে সেগুলো বেরিয়ে আসে। তো সেইগুলো কিন্তু দিনের পর দিন বাড়তে থাকে। এবার মায়ের যে বয়সটা হচ্ছে, যদি সেখানে মেনোপজ হয়ে গিয়ে থাকে, অটোমেটিক সেখানে কিন্তু হরমোনাল চেঞ্জ আসছে, এই বয়সটায় আসে। যখন হরমোনাল চেঞ্জেস আসে তখন কিন্তু হাড়ের ওপরে এফেক্ট পড়ে। হাড়টা কিন্তু আস্তে আস্তে কি ভুঙুর মতো হতে পারে, কিরকম যেন আগ থেকে যদি রসটা চলে যায় কেমন লাগে, সেটা কেমন আকার নেবে ওরকম হয়। ভেতরে কোনো সার, মানে সারটা কমে যায়, মানে ওখানে কিন্তু যেই কম্পোনেন্টস গুলো দিয়ে একটা হাড় তৈরি হয় সেগুলো কিন্তু ডিপোজিশন তখন আর থাকে না, ডেনসিটিটা কমে যায় হাড়ের, ঠিক আছে, ঘনত্বটা, অটোমেটিক সেই হাড়টা কিন্তু দুর্বল হয়ে যায়। এবার যদি কার্টিলেজ গুলো ক্ষয়তে থাকে, যে হাড়ের ওপরে যে একটা কভারিং থাকে সেগুলো যদি ক্ষয়ে যায় তাহলে হাড়ে হাড়ে ঘষা খাবে। এখন যখন হাড়ের ওপরে মানে হাড়ের ক্ষমতা কমে গেছে তাহলে ঘষা করলে তাড়াতাড়ি ওটা নষ্ট হয়ে যাবে। গত বছরে যা ছিল এবছর বেড়ে গেছে আপনার মায়ের, আরো যত দিন যাবে আরো ওটা বাড়তে থাকবে। প্রবলেমটা একটা টাইমে এমন আসবে তখন কিন্তু আর কিছু মানে করার মতো থাকে না, যে তখন মানুষ কিন্তু ঘরে বসেই থাকতে হয়, সিঁড়িতে ওঠা নামা, বাইরে হাঁটতে যাওয়া সব কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়। ওই দিনটা যাতে না আসতে পারে, ওই দিনটা যাতে পিছিয়ে দেওয়া যায় না, এই দিনটাকে আমরা দেখতে চাই না।
মায়ের হয়েছে যেটা, সেটা আমরা দেখতে চাই না, এই প্রবলেমটা যাতে আর না বাড়তে পারে। তার জন্য কিন্তু এখনই এনবিপিতে এসে দেখাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, দেখিয়ে জিনিসটাকে রিভার্স করার চেষ্টা করুন, রেস্ট্রিক্ট করার চেষ্টা করুন যাতে ওটা আর না বাড়ে। ক্ষয়টা যেটা হয়েছে সেটা যাতে আর না বেড়ে যেতে পারে, তার জন্য ট্রিটমেন্ট আছে। এবং তার সাথে সাথে যেটা প্রবলেমটা যেই কারণে হচ্ছে সেই কারণটাকে কিন্তু ঠিক করা যেতে পারে আয়ুর্বেদা মাধ্যমে আমাদের এনবিপিতে। আর তার সাথে সাথে মেডিসিনের সাথে সাথে পঞ্চকর্মা থেরাপি, যেটা বিশাল ভালো এফেক্ট দেয় এই ব্যথা হোক বা বিভিন্ন রোগের জন্য, কারণ বডিকে ডিটক্সিফাই করে, শোধন করা হয়, ঠিক আছে, সেটারও কিন্তু ব্যবস্থা রয়েছে এনবিপিতে, যেটা ভারতবর্ষের খুব কম জায়গাতেই এরকম সেট আপ রয়েছে, এরকম ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। কারণ এটা সব জায়গায় করে ওঠা সবার পক্ষে সম্ভব হয় না, কারণ এটা একটা সায়েন্টিফিক পদ্ধতি, এটা আয়ুর্বেদিক একটা পদ্ধতি, যেটার মাধ্যমে কিন্তু অনেক রোগের খুব ক্রিটিক্যাল সমস্যাও কিন্তু সমাধান করা যেতে পারে। একদম ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ, আপনার যাই সমস্যা হোক না কেন নিশ্চিন্ত আপনি থাকুন, কারণ ট্রিটমেন্ট করবেন এনবিপি চিকিৎসকেরা, দায় দায়িত্ব সম্পূর্ণটা তাদের। তাই আপনি শুধুমাত্র ভরসা করে একবার চলে আসুন, বাকি সবটা দেখে নেবেন এনবিপি চিকিৎসকেরা। আর সে কারণে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই নোট করতে হবে, ফোন করতে হবে, কথা বলতে হবে এখানকার চিকিৎসকদের সাথে। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমি ভীষণ মানে ফ্যাট, মানে অনেকটা আমার মানে ওয়েট অনুযায়ী, মানে আমার মানে কি বলবো, মানে হাইট অনুযায়ী ওয়েটটা বেশি, মানে মেপেছি এখন দেখলাম মানে অনেকটাই মানে আমার কত 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 অনেকটা মানে কত ওজন কত? 85 কেজি কাছাকাছি ওজন হয়ে গেছে। 85 কেজি। বয়স কত? হাইট কত? হাইট হচ্ছে 6 ফুট হবে হাইট। হ্যাঁ। আর বয়স হচ্ছে 45-46 হবে বয়স। 45-46 বয়স। হাইটটা ভালোই, 6 ফুট, সব। অনেকটাই। আচ্ছা, হ্যাঁ। কিন্তু আমার তো ওয়েটটা কমাতে হবে, কি কি পদ্ধতি যদি বলেন। হ্যাঁ, আচ্ছা আমি তো ওনাকে দেখাতেও চাই, মানে দুর্গাপুরে কবে চেম্বার আছে, আমি একটু হেল্পলাইনের নাম্বারটা নিয়েছি, কথা একদম আজকেই ফোন করবেন, অবশ্যই ডাক্তারবাবুকে পেয়ে যাবেন, কিন্তু আপনি আজকেই ফোন করবেন। এনবিপির একজন চিকিৎসক না তো বহুজন চিকিৎসক, আপনি আজকেই ফোন করুন এবং দুর্গাপুরের জন্য নামটা লিখিয়ে ফেলুন এবং ডাক্তারবাবু আপনাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছেন বিষয়টা। আচ্ছা, একটু বলুন। একদম টিভিতে শুনুন। দেখুন, আপনার হাইটটা ভালো, তার সাথে ওজনটা যেটা বলছেন 85 কেজির কাছাকাছি, যথেষ্ট ওজন। কিন্তু হাইটটা যদি আপনি মেজার করেন তাহলে মনে হবে যে না মোটামুটি ঠিক আছে, ক্যালকুলেশন যদি করেন, কিন্তু ক্যালকুলেশনটার মধ্যে এই ব্যাপারটা আসছে না যে আপনার ফ্যাটটা কত আছে। আপনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার ফ্যাটের পরিমাণটাই বেশি, যার জন্য আপনি বলছেন আমার ওজনটা কমাতে হবে, কারণ আপনি কিছু কিছু সমস্যা ফিল করছেন। হয়তো দেখা যাচ্ছে যে আপনি হাঁটাচলা করতে গেলে ব্যথা হচ্ছে শরীরে, অথবা দেখা যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছেন, হাঁপিয়ে উঠছেন, সিঁড়ি দিয়ে উঠতে গেলে সমস্যা হচ্ছে, এই যে এই সমস্যাগুলো, অথবা দেখা যাচ্ছে যে আপনি কোথাও বসে থাকলে লেথার্জি, আমার একটা অলস ভাব, মনে হচ্ছে যে না আর এখন বসে আছি, যে ঠিক আছে আর একটু পরে করব কাজটা, এগুলো হতে পারে। কি হচ্ছে আপনি সবটাই জানেন যে আপনার কি হচ্ছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলি, বা এই মানে বিজ্ঞান ভিত্তিক একটা আলোচনা হলে সেটার থেকে আমরা মানে সেটার মধ্যে আমরা বলি যে কি হতে পারে। এবার আপনি নিজেই তার থেকে ফাইন্ড আউট করে নিতে পারছেন যে আপনার কোনটা হয়েছে। ঘাবড়াবেন না, কিন্তু ফেলে রাখবেন না, যেটা আপনি করলেন, মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অ্যাকশন নিচ্ছেন। টিভিতে প্রোগ্রাম অনেকেই শোনে, কিন্তু সবাই কিন্তু এই বেনিফিটটা নিতে পারে না, কারণ ওনারা টিভিতে প্রোগ্রাম শুনেই শান্ত হয়ে যায় যে ঠিক আছে শুনে নিলাম, করবো কোনোদিন। আলটিমেটলি যখন উনি অ্যাকশন না নেয় যদি কেউ, তাহলে কিন্তু তার ফলটাও পাবে না। আপনি খুব ভালো কাজ করছেন যে এখনই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছেন এবং আপনি দুর্গাপুরে গিয়ে দেখান। আমাদের এনবিপির যে ডক্টরস টিম, ওখানে যারা যাবেন ওনারা আপনাকে কিন্তু প্রপার গাইড করবে। এখানে দুটো তিনটে ব্যাপার থাকবে। দেখুন, একটা হচ্ছে আপনার ওজনটা বেড়ে গেছে, কিছু পদ্ধতি ওনারা সাজেস্ট করবে যার জন্য ওজনটা আর বাড়তে পারবে না, এটা হচ্ছে ফার্স্ট। তার সাথে সাথে আপনাকে মেডিসিন দেবে, যে প্রবলেম গুলো আপনার আছে সেগুলোও কিওর হবে, এবং আপনার যে ওজনটা বেড়ে গেছে সেই ওজনটাও আস্তে আস্তে কিন্তু কমিয়ে আনবে। ফ্যাটটা যে অতিরিক্ত জমা হয়ে আছে শরীরে, সেইটা কিন্তু ফ্যাটটাকে কিন্তু শরীর থেকে আস্তে আস্তে সরিয়ে আনা যায়। আয়ুর্বেদিক চিকিৎসা কিন্তু সেই সবটা করতে পারে। একবার চলে আসুন ভরসা করে, আপনি দেখবেন কয়েক মাসের মধ্যে ডিফারেন্স আপনি দেখতে পারবেন। এবং যেটা হয়তো এবার বলবো, সামনে পুজো আসছে,
এই পুজোতে হয়তো আপনি ফিল করবেন না আমি আগের থেকে অনেক বেশি মানে অ্যাক্টিভলি পুজোর মধ্যে আমি কাজকর্ম করতে পারছি বা ঘোরাফেরা করতে পারছি। একদম একদম ঠিক কথা। আর জানেন তো, সচেতন মানুষদের বিপদ কিন্তু অনেক কম, তাই সচেতনতা বাড়ুন, নিজেকে ভালোবাসেন সব থেকে বেশি, দেখবেন অনেক কিছু প্রবলেম আপনি নিজেই সলভ করে দিতে পারছেন। পরবর্তী এপিসোডে আবারও আপনাদের কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনায় ফিরে আসবো এবং অবশ্যই থাকবেন অভিজ্ঞ চিকিৎসকেরা। ভালো থাকবেন আপনারা এবং অবশ্যই ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।